ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে অবস্টেট্রিক নার্সিংয়ের ফ্রি মক টেস্ট পেপার থেকে কিছু কোশ্চেন যেগুলো তোমরা বেশ কয়েকটা ভুল করেছো। তো চলো দেখে নিই আজকের ক্লাসে তোমাদের জন্য কি কি কোশ্চেন রয়েছে এবং আজকে কি কি নতুন টপিক আমি আলোচনা করতে চলেছি। ফ্রি মক টেস্ট 2 এর রেজাল্ট ভীষণই ভালো হয়েছে এবং সেখান থেকে প্রথম 3টে র্যাঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট হয়েছে বৈশাখী মুখার্জি এবং শতাব্দী চ্যাটার্জি। সেকেন্ড র্যাঙ্কে রয়েছে 3জন, আসমা খাতুন, অপরাজিতা চৌধুরী এবং বর্ষা সিনহা মহাপাত্র, এবং থার্ড র্যাঙ্কে রয়েছে RM। তো খুব ভালো চলছে তোমাদের পড়াশোনা এবং প্রিপারেশন, দেখতেই পাচ্ছ যে র্যাঙ্ক কতটা ভালো হয়েছে এবং আগামী দিনে তোমাদের রেজাল্ট আরও ভালো হবে এই আশা করছি। আমাদের নেক্সট মক টেস্ট রয়েছে ফ্রি মক টেস্ট 3 মেন্টাল হেলথ নার্সিংয়ের ওপর, এবং যেটা এপ্রিলের মাঝামাঝি সময়ের দিকে হবে প্রবাবলি ধরে নিচ্ছি, এবং এই মক টেস্টের ফাইনাল ডেট আমি তোমাদের পরে অ্যানাউন্স করব। তোমাদের ফাইনাল এক্সামের ডেট চলে এসেছে, তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে। জেইপিবিএন এবং জেএমএসএন 26-এর পরীক্ষা মাত্র 76 ডেজ বাকি রয়েছে, এবং তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিতে চাও এবং আরও অনেক বেশি করে মক টেস্ট বা পরীক্ষা দিয়ে প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য মক টেস্ট সিরিজ রয়েছে, এবং এই মক টেস্টের সমস্ত ডিটেলস জানার জন্য তোমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো দেখে নিই আজকের সিরিজে তোমাদের জন্য কি কি কোশ্চেন রয়েছে, কি কি কোশ্চেন তোমরা ভুল করেছো, যেগুলো তোমাদের ক্লারিফাই করে নেওয়া দরকার। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে একটা মেনস্ট্রুয়াল সাইকেল থেকে। কোশ্চেন ছিল সাইক্লিক ব্লিডিং ইন হুইচ দ্য ডিউরেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইজ রিডিউসড টু 21 ডেজ অর লেস্ট। যদি 21 দিন বা তার থেকে কম হয়ে যায় মেনস্ট্রুয়াল সাইকেলের ডিউরেশন, তাহলেই আমরা সেটাকে কি বলবো? মেনোরেজিয়া, এপিমেনোরিয়া, মেট্রোরেজিয়া নাকি ডিসমেনোরিয়া? এটার অ্যান্সার হবে এপিমেনোরিয়া। এটাকে এপিমেনোরিয়া বলা হয়, এবং এপিমেনোরিয়ার ক্ষেত্রে যে রেগুলার ইন্টারভেল থাকে সেটা 21 ডেজের থেকে একটুখানি কম হয়ে যায়, মানে 21 দিনের থেকে কম হয়। তো সেই জন্য এটাকে এপিমেনোরিয়া, বা কোথাও কোথাও তুমি এটাকে পলিমেনোরিয়া নামেও পড়বে। এটাকে আমরা পলিও বলতে পারি, পলিমেনোরিয়াও বলতে পারি। আচ্ছা, মেনোরেজিয়া বলতে কি বোঝায়? মেনোরেজিয়া হচ্ছে নর্মাল যে রেগুলার ইন্টারভেলে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে সেরকমই হবে, কিন্তু ব্লাড লসটা একটুখানি বেশি হবে, যেটা মোর দ্যান 80 ml আমরা বলতে পারি, বা তার সাথে সাথে আমরা বলতে পারি যে মোর দ্যান 7 ডেজ যদি হয় তবে আমরা সেটাকে মেনোরেজিয়া বলবো। মেট্রোরেজিয়া কাকে বলবো? মেট্রোরেজিয়া হচ্ছে ইরেগুলার অ্যাসাইক্লিক ব্লিডিং, অর্থাৎ এখানে একটা ইন্ট্রামেনস্ট্রুয়াল ব্লিডিং থাকবে। ইন্ট্রামেনস্ট্রুয়াল ব্লিডিং অর্থাৎ দুটো মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে যে একটা 28 ডেজের গ্যাপ থাকে, তো তার মধ্যে একটা সময় মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে, যেটাকে তুমি বুঝতে পারবে না যে নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেল কবে আসবে, বা অ্যাসাইক্লিক প্যাটার্ন, ইরেগুলার প্যাটার্ন মেনটেন করবে, সেটাকে মেট্রোরেজিয়া বলা হয়। আর ডিসমেনোরিয়া তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে পেনফুল মেনস্ট্রুয়েশন, যেখানে অ্যাবডোমিনাল মানে ইউট্রাইন পেন বা কন্ট্রাকশনের পেন ফিল হয়, মাসেল ক্র্যাম্প ফিল হয়, তো সেটাকে ডিসমেনোরিয়া বলে। মেনস্ট্রুয়াল সাইকেল ভীষণ ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল সাইকেলে কীরকমভাবে হরমোনসগুলো কাজ করছে, বা স্টেজেসগুলো যেগুলো রয়েছে সেখানে কতদিন করে ইন্টারভেল চলছে, কোন স্টেজে কি হরমোনের কাজ, এবং তার সাথে সাথে এই অ্যাবনর্মালিটিসগুলো। তো তোমরা যারা পড়োনি তোমরা আবার একবার এই টপিকটা কিন্তু দেখে নিও। নেক্সট টপিক রয়েছে দ্য ফেনোমেনা অফ মিসেল মার্চ ইন্ডিকেট। মিসেল মার্চের যে ফেনোমেনা বা মিসেল মার্চ ফেনোমেনা বলে আমরা যেটা জানি সেটা হচ্ছে ওভুলেশন। মিসেল মার্চ যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে ওভুলেশন। মিসেল মার্চ ফেনোমেনার মধ্যে একটা হালকা স্লাইট ফ্লেটিং পেন একটা ফিল হয়, যেটা হচ্ছে যখন ওভাম রিলিজ হচ্ছে, ওভুলেশন যখন হচ্ছে সেই সময়। তো এই জন্য এটাকে মিসেল মার্চ ফেনোমেনা, বা একটা হালকা পেন যেটা ফিল হয় সেটাকেই মিসেল মার্চ ফেনোমেনা বলা হয়। নেক্সট কোশ্চেন রয়েছে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর পারফর্মিং প্লাসেন্টাল ফাংশন ডিউরিং ফার্স্ট 8 to 10 উইকস অফ প্রেগনেন্সি। আমরা জানি যে প্রেগনেন্সির সময় যে প্লাসেন্টা ডেভেলপ হয় সেটা হতে প্রায় 3 মাস সময় লাগে সেটা ম্যাচুরেশন হতে। তো সেই 3 মাস পর্যন্ত সেই প্লাসেন্টার যে ফাংশনগুলো সেটা কে ফলো আপ করে, মানে কে বয়ে নিয়ে যায়? এই সিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, এটা অ্যান্সার। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন প্রথম যে 3 মাস, ফার্স্ট 3 months অফ প্রেগনেন্সি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেই সময়টা এই সিজির ভূমিকা থাকে, এবং এই সিজি এই সময়
প্রচণ্ড বেশি থাকে, এবং সেই কারণেই একটা যে হরমোনটা এতদিন ছিল না, হঠাৎ করেই এই সিজিতে যখন এক্সপোজ হচ্ছে মা, সেই জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে প্রচুর সাইন সিমটমস পাই, যেখানে হচ্ছে তোমার ভমিটিং হচ্ছে, হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হচ্ছে, মর্নিং সিকনেস হচ্ছে। হ্যাঁ, এই যে সাইনগুলো দেখা যায়, ভমিটিং টেন্ডেন্সি বিশেষ করে, সেটা মেনলি এই ইসিজির জন্য হয়ে থাকে। নেক্সট, which of the following diagnostic test is used to detect neural tube defect? neural tube defecটের জন্য কোন ডায়াগনস্টিক টেস্ট ইউজ করা হয়? ভীষণ ইজি কোশ্চেন, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন MSAFP, এটা টেস্ট করা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্টসের জন্য, এবং নিউরাল টিউব ডিফেক্ট যাতে না হয় তার জন্য কিন্তু আমরা মায়েদেরকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিয়ে থাকি। Next, what dose of glucose has been recommended by WHO for oral glucose tolerance test during pregnancy? প্রেগনেন্সির সময় আমরা যখন মায়ের ভিজিট হয়, অ্যান্টিনেটাল ভিজিট, সেই সময় আমরা গ্লুকোজ টলারেন্স টেস্ট করে থাকি, এবং WHO রেকমেন্ডেড যে টি টেস্ট রয়েছে, গ্লুকোজ টলারেন্স টেস্ট রয়েছে, তার জন্য রেকমেন্ডেড গ্লুকোজ রয়েছে 75 গ্রাম। 75 গ্রাম অ্যান্সার হবে, একটা অনলাইনার কোশ্চেন হিসেবে আসে, তোমরা মনে রেখো। Next, the causes of subinvolution of uterus are the following except. Subinvolution of uterus কাকে বলে? প্রথমত ইনভলিউশন বা ইনভলিউশন বলতে যেটা বোঝায় আফটার ডেলিভারি অফ বেবি অ্যান্ড প্লাসেন্টা, তারপরে আবার আমাদের বডিতে যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয় ডিউরিং প্রেগনেন্সিতে, সেগুলো আবার আগের অবস্থাতে ফিরে আসে। তো এই যে আবার ব্যাকে ফিরে আসা, এটাকে আমরা ইনভলিউশন বলে থাকি। এবং ইউটেরাসের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো সময়ে ইউটেরাসের ক্ষেত্রে সাব ইনভলিউশন হয়, অর্থাৎ ইউটেরাস আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তো এখানে সেটাই জানতে চেয়েছে যে কোন কোন ক্ষেত্রে ইউটেরাস আবার প্রি প্রেগনেন্ট স্টেটে ফিরতে পারছে না। অপশন রয়েছে মাল্টিপল প্রেগনেন্সি, পেলভিক ইনফেকশন, এস্টাবলিশড ব্রেস্ট ফিডিং, আর রিটেন প্লাসেন্টাল ফ্র্যাগমেন্টস। তো এখানটা এক্সেপ্ট রয়েছে, এক্সেপ্ট অর্থাৎ কোনটা ঠিকঠাক আর কি। তো ব্রেস্ট ফিডিং হচ্ছে তোমার ইনভলিউশনে হেল্প করে, তো ব্রেস্ট ফিডিং করলে সেক্ষেত্রে সাব ইনভলিউশন হবে না। বাকি মাল্টিপল প্রেগনেন্সিতে বারবার ইউটেরাস যেহেতু প্রেগনেন্ট হচ্ছে, তাই প্রি প্রেগনেন্ট স্টেটে ফিরে আসা কঠিন। পেলভিক ইনফেকশনের ক্ষেত্রেও হয় না, এবং রিটেন্ট প্লাসেন্টা যদি থেকে থাকে তাহলে তো ব্লিডিং হবে, এবং আরও অন্যান্য সাইন সিমটমস আমরা পাবো, সেপসিস হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে সাব ইনভলিউশন তো থাকবেই। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ বিশপ স্কোর। বিশপ স্কোরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি? পজিশন, ডাইলেটেশন, স্টেশন আর ইফেসমেন্ট। প্রথম কথা হচ্ছে যে বিশপ স্কোর কী, বা বিশপ স্কোর কী কাজে লাগে? বিশপ স্কোর হচ্ছে যে আমরা যে মায়ের ইন্ডাকশন অফ লেবার করি না, তো সেই ইন্ডাকশনটা আমি করব কি না সেটা জানার জন্য হচ্ছে বিশপ স্কোরটা দেখা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু কম্পোনেন্ট থাকে যে ধরো একটা বিশপ স্কোর, সেক্ষেত্রে আমি ইন্ডাকশন করে দেবো, মানে ইন্ডাকশন অফ লেবার আমি করে দিলাম, কিন্তু সেক্ষেত্রে মায়ের হচ্ছে হলো না, মানে কোথাও গিয়ে সেটা আটকে গেল, বা মায়ের লেবার প্রোগ্রেস করছে, এটা হতে পারে। তো সেই জন্য কিছু কিছু জিনিস দেখা হয় আগে, তারপরে আমরা বিশপ স্কোরিং করি যে লেবার ইন্ডাকশন অফ লেবারটা দরকার আছে কি না, এবং তারপরে আমরা হচ্ছে লেবার ইন্ডাকশন করি। তো কম্পোনেন্টের ক্ষেত্রে কিছু কিছু কম্পোনেন্ট, যেমন সার্ভাইকাল ডাইলেটেশন, সার্ভাইকাল ইফেসমেন্ট, তারপরে তোমার সার্ভাইকাল কনসিস্টেন্সি, পজিশন, ফিটাল স্টেশন, এই জিনিসগুলো আমরা দেখি আর কি, মানে দেখা হয় যে মায়ের ঠিকঠাক রয়েছে কিনা, তারপরে আমরা ইন্ডাকশন অফ লেবার করে থাকি। তো মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা রয়েছে বিশেষ করে ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সার্ভাইকাল ডাইলেটেশন। ডাইলেটেশনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন, a postpartum woman receiving magnesium sulfate for preeclampsia has a respiratory rate of 10 per minute. 10 beats per minute respiratory rate রয়েছে, what should the nurse do first? তো ম্যাগনেসিয়াম সালফেট প্রিএক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়াতে যখন সিজারের একটা এপিসোড হয়ে গেছে, বা প্রিএক্লাম্পসিয়াতে সিজারের রিস্ক রয়েছে এরকম আমরা দেখছি, তো তখন আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে থাকি। এবং ম্যাগনেসিয়াম সালফেট দিলে আমাদের 2-3টে জিনিস চেক করতে হয়, মানে যখন আমি ডোজ দিতে যাব ম্যাগনেসিয়াম সালফেটে, তার আগে আমাকে চেক করতে হবে কয়েকটা জিনিস। তার মধ্যে প্রথমত রেসপিরেটরি রেট থাকে, যেটা 12 বিটস পার মিনিট হবে, তার থেকে কম হলে আমাকে বন্ধ করতে হবে। তাহলে এখানটায় আমার কাজ হচ্ছে স্টপ দ্য ইনফিউশন। আচ্ছা, এছাড়া আমার আর কি রয়েছে, আমি নিজাক রিফ্লেক্স দেখি, সেটা যদি না থাকে তাহলে বন্ধ করি। ইউরিন আউটপুট 1 আওয়ারে লেস দেন 30 ml যদি হয়ে যায়, তাহলেও আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ বন্ধ করব। ঠিক আছে, তো তাহলে এখানটায় আমার রেসপিরেটরি রেট 10 বিটস পার মিনিট ছিল, তো সেজন্য আমার প্রথম কাজ হচ্ছে স্টপ দ্য ইনফিউশন। তো আমি প্রথমত ইনফিউশন স্টপ করলাম।
নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ডায়াগনোজিং অ্যান্ড ট্রিটিং জেস্টেশনাল ডায়াবেটিস? জেস্টেশনাল ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রাইমারি গোল কী রয়েছে ডায়াগনোস করার বা ট্রিট করার জন্য? তো টু প্রিভেন্ট congenital malformation, prevent miscarriage, decrease the incidence of fetal macrosomia, or to reduce the risk of type 2 diabetes in the offspring. তো কেন আমরা জেস্টেশনাল ডায়াবেটিস দেখব, তাই তো কেন ডায়াগনোসিস করব? তো ডিক্রিজ অ্যান্ড ইনসিডেন্স অফ ফিটাল ম্যাক্রোজোমিয়া অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রে মায়ের যে বেবি হয় সেটা অনেকটা বড় হয়, মানে বেশি ওজনের হয় আর কি, ম্যাক্রোজোমিয়া বেবি বলি আমরা। তো সেটা যাতে না হয় সেই জন্য আমাদেরকে আগে জেস্টেশনাল ডায়াবেটিসটাকে দেখতে হয়, এবং সেক্ষেত্রে আমি যদি ম্যানেজ করি ঠিকমতো, মায়ের ডায়াবেটিস সুগার যদি ঠিকমতো ম্যানেজ করতে পারি, তাহলে ফিটাল ম্যাক্রোজোমিয়া প্রিভেন্ট করা যাবে, ঠিক আছে। আর কনজেনিটাল ম্যালফরমেশন বা মিস ক্যারেজের সেরকমভাবে রিস্ক নয়, কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে ম্যাক্রোজোমিয়ার রিস্কটা সব থেকে বেশি থাকে, ঠিক আছে। তো সেই জন্য অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, টাইপ অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা ইন হুইচ after separation of the placenta some amount of blood collects internally and some amount of blood comes out of the cervical canal externally, it termed as। তাহলে অ্যাব্রাপশিও প্লাসেন্টার একটা টাইপ বলতে চেয়েছে, তো যেখানে কিছুটা ব্লাড আমাদের ইন্টারনালি রয়ে যাচ্ছে এবং কিছুটা ব্লাড বাইরে বেরিয়ে আসছে সার্ভাইকাল কেনাল দিয়ে, এটাকে আমরা কি বলি? তো প্রথম কথা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা কাকে বলে? অ্যাব্রাপশিও প্লাসেন্টা হচ্ছে নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা, মানে প্লাসেন্টা যেখানে সিচুয়েটেড থাকার কথা সেখানেই থাকছে, কিন্তু এখানে হচ্ছে যে প্রিম্যাচিউরলি সেপারেট প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা সেপারেট হওয়ার সময় হয়নি কিন্তু তার আগেই ওটা সেপারেট হয়ে গেছে, সেই জন্য প্রিম্যাচিওর সেপারেট প্লাসেন্টাকে আমরা অ্যাব্রাপশিও প্লাসেন্টা বলি, যেটা টাইপ রয়েছে তিনটে। তো প্রথম হচ্ছে কনসিল টাইপের ক্ষেত্রে এই যে কথাটা বলা রয়েছে, সাম অ্যামাউন্ট অফ ব্লাড কালেক্টস ইন্টারনালি, কিছুটা ব্লাড, এই যে ধরো এটা একটা ওয়াল এবং এখানে প্লাসেন্টা আটকে রয়েছে, তো এই প্লাসেন্টার পেছনে এরকমভাবে কিছুটা জায়গাতে কি হবে, ব্লাড জমে থাকবে। তো এখানে যদি কিছুটা ব্লাড জমে থাকে তাহলে প্লাসেন্টাটা প্রথমত ভালোভাবে অ্যাটাচড হয়ে নেই প্রথমত, এবং যে কোনো সময় কিন্তু এই বাকিটুকুও খুলে গিয়ে এখান থেকে ব্লিডিং হতে পারে। তো এটা হচ্ছে আমার কনসিল টাইপ, যেখানে ভেতরে কনসিল হয়ে গেছে। কনসিল লাইন বলি আমরা, ইলেকট্রিসিটির লাইন থাকে, কনসিল লাইন যে দেওয়ালের ভেতর দিয়ে যে ইলেকট্রিসিটি তার গেছে আমরা দেখতে পাই না, সেরকমভাবে প্লাসেন্টা সিচুয়েটেড রয়েছে, আমরা বুঝতে পারছি না যে সেখানে সেপারেট হয়ে রয়েছে বা পেছনে ব্লিডিং রয়েছে, তো সেই জন্য এটা কনসিল টাইপ। নেক্সট রয়েছে রিভিল টাইপ কোনটা? এই কথাটা, সাম অ্যামাউন্ট অফ ব্লাড কামস আউট অফ দ্য সার্ভাইকাল কেনাল এক্সটার্নালি, তাহলে কিছুটা ব্লাড এখান থেকে বেরিয়ে আসছে, আমি সার্ভিক্স থেকে দেখতে পাচ্ছি যে ব্লিডিং হচ্ছে, তো এটা হচ্ছে রিভিল টাইপ। রিভিল করা মানে হচ্ছে যে দেখা বা দেখতে পাওয়া, তো সেই জন্য এটা রিভিল টাইপ। আর মিক্স টাইপে কনসিল প্লাস রিভিল দুটোই হতে পারে, কিছুটা ব্লাড রয়েছে কিছুটা ব্লাড বেরিয়ে আসছে, যেটা আমরা কোশ্চেনে জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার অপশন সি হবে। আচ্ছা, নেক্সট, মিসেস এক্স, আ পোস্টনেটাল মাদার, অ্যাডমিটেড উইথ হিস্ট্রি অফ ফিভার 102°F, জ্বর হয়েছে মায়ের, অ্যাবডোমিনাল পেন রয়েছে, ফাউল স্মেলিং লোকিয়া রয়েছে অন 8th পোস্টনেটাল ডে, হুইচ অফ দ্য ফলোয়িং কমপ্লিকেশন ডাজ দিস ইন্ডিকেট? তাহলে আমরা লোকিয়া পড়েছিলাম, তো লোকিয়াতে হচ্ছে লোকিয়ার স্মেল তো ভালো হবে না এটা আমরা জানি, কিন্তু ফাউল স্মেলিং মানে সেখানে ভেতরে কিছু একটা পচে যাচ্ছে, এরকম আমরা ভাবতে পারি যে কিছু একটা রয়ে গেছে সেখানে, রিটার্ন বিটস বা কিছু রয়ে গেছে, যেই কারণে সেটা হচ্ছে পচে গিয়ে সেই দুর্গন্ধটা আমরা লোকিয়ার মধ্যে পাচ্ছি। তো এখানটায় আমরা অ্যাবডোমিনাল পেন পাচ্ছি, ব্যথা প্লাস ফাউল স্মেলিং লোকিয়া রয়েছে, এবং তার সাথে সাথে ইনফেকশন হচ্ছে, সেই কারণে আমি মায়ের জ্বর পাচ্ছি। তাহলে এখানটায় পিউপেরাল সেপসিস রয়েছে, পেরিটোনাইটিস, পেরিনিয়াল টিয়ার আর সাব ইনভলিউশন। তো প্রথমত হচ্ছে 8th পোস্টনেটাল ডেতে সাব ইনভলিউশন আমরা বুঝতে পারবো না। পেরিনিয়াল টিয়ারের ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেন বা ফিভারের কোনো গল্প নেই, এখানে আমরা এক্সটার্নালি দেখতে পাচ্ছি যে পেরিনিয়ামে টিয়ার রয়েছে, তো সেটাকে আমরা রিপেয়ার করব, এটাও হবে না। পেরিটোনাইটিস তো আলাদাই একটা গল্প, যেখানে পেরিটোনিয়াম বা পেরিটোনিয়াল ক্যাভিটি অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে ইনফেকশন হচ্ছে, তো সেটা এখানে হওয়ার কোনো প্রশ্ন নেই। পিউপেরিয়াল সেপসিস হতে পারে যদি রিটার্ন বিটস অফ প্লাসেন্টার ভেতরে রয়ে যায় এবং সেখানে ইনফেকশন হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাবডোমিনাল পেনও থাকবে, মায়ের ফিভারও থাকবে, এবং লোকিয়ার সাথে আমরা ফাউল স্মেল পাবো, ঠিক আছে। নেক্সট, টর্চ ইন্ডিকেট, ওয়ান লাইনার কোশ্চেন। টর্চ ইনফেকশন হয় মায়েদের এবং ভীষণই সিরিয়াস বলে ধরা হয়, যে টর্চ ইনফেকশন থেকে প্রিভেন্ট করা সবসময় দরকার। তো এর মধ্যে কি কি থাকে? টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস আর হারপিস সিমপ্লেক্স। ওয়ান লাইনার কোশ্চেন মুখস্থ রাখবে, একটু আধটু ঘুরিয়ে ফিরিয়ে অপশন নেয়, তো সেই জন্য প্রত্যেকটা নাম মুখস্থ করতে হবে।
নেক্সট, RH নেগেটিভ মাদার শুড রিসিভ গ্লোবিউলিন। RH নেগেটিভ মাকে আমরা অ্যান্টি ডি গামা গ্লোবিউলিন দেওয়া হয়, তো যেটার নাম হচ্ছে আরএইচও ডি ইমিউন। অ্যান্টি ডি গামা গ্লোবিউলিন নামেও থাকে, আরএইচও গ্রাম নামেও থাকে, আরএইচও ডি ইমিউন নামেও থাকে, তো যেরকম খুশি নাম হতে পারে। RH নেগেটিভ মাদারকে আমরা অ্যান্টি ডি গামা গ্লোবিউলিন দিই ইঞ্জেকশন, যাতে কিনা সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে ওই পজিটিভ নেগেটিভের যে রিয়েকশন হয় সেটা হওয়ার রিস্কটা কমে যায়। নেক্সট রয়েছে, আ ক্লায়েন্ট ইজ অ্যাডমিটেড টু হসপিটাল ইন অ্যাক্টিভ লেবার আফটার অ্যান অ্যামনিওটমি, দ্য নার্স শুড এক্সপেক্ট তো নার্স, ক্লায়েন্ট অ্যাডমিটেড হয়েছে অ্যাক্টিভ লেবারে এবং একটা অ্যামনিওটমির পরে নার্স কি দেখবে, এক্সপেক্ট কি করবে? ইনক্রিজ ফিটাল হার্ট রেট, ডিমিনিশড ভেজাইনাল ব্লিডিং, লেস ডিসকমফোর্ট উইথ কন্ট্রাকশন, প্রোগ্রেসিভ ডাইলেশন অ্যান্ড ইফেসমেন্ট। অ্যাক্টিভ লেবারে রয়েছে, আমি যদি অ্যামনিওটমি করি, তার মানে অ্যামনিওটমি করলাম মানে আমি যে মেমব্রেন ছিল সেটাকে আমি রাপচার করলাম, তাহলে মেমব্রেন রাপচার করলে কি হবে, কিছুটা অ্যামনিওটিক ফ্লুইড বাইরে বেরিয়ে আসবে এবং তার সাথে সাথে ফিটাসের হেডটা আরও ডিসেন্ট হবে, তো সেই জন্য সেই সাথে সাথে প্রোগ্রেসিভ ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট হবে, সার্ভিক্সের আস্তে আস্তে ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট হবে। নেক্সট, আ নার্স ইজ কেয়ারিং ফর আ মাদার ইন লেবার ফর 11 আওয়ার্স। 11 আওয়ার্স ধরে মায়ের কেয়ার নিচ্ছে একজন নার্স লেবারে। নার্স ডিটারমাইন্স দ্যাট দ্য পেশেন্ট ইজ বিগিনিং ইন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার হোয়েন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসেসমেন্ট ইজ নোটেড। কখন আমরা বুঝবো যে সেকেন্ড স্টেজ অফ লেবার স্টার্ট হচ্ছে? পেশেন্ট বিগিনস টু এক্সপেল ক্লিয়ার ভেজাইনাল ফ্লুইড, মেমব্রেনস হ্যাভ রাপচার্ড, সার্ভিক্স ইজ ডাইলেটেড কমপ্লিটলি, কন্ট্রাকশনস আর রেগুলার। দুটো অপশন নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে, সার্ভিক্স ডাইলেটেড কমপ্লিটলি আর কন্ট্রাকশনস আর রেগুলার। তো কন্ট্রাকশন রেগুলার হলেই যে সেটাকে আমি সেকেন্ড স্টেজ বলবো তার কোনো প্রশ্ন নেই, কারণ ফার্স্ট স্টেজ অফ লেবারেও আমার কন্ট্রাকশন রেগুলার হতে হবে এবং কন্ট্রাকশন রেগুলার না হলে সার্ভিক্সে ডাইলেশন ইফেসমেন্ট এগুলো হবে না। তো সেই কারণে সার্ভিক্স ডাইলেট যদি কমপ্লিট হয়ে যায়, যেটা কিনা আমি 10 সেন্টিমিটার ডাইলেশন এবং 100% ইফেসমেন্ট, এটা হচ্ছে যে আমার ফার্স্ট স্টেজ অফ লেবার কমপ্লিট হয়ে সেকেন্ড স্টেজ অফ স্টার্ট হচ্ছে, সেটা সাইন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো, ভালসেলাম ফরসেপ ইজ ইউজ টু গ্রাস্প। ভালসেলাম ফরসেপ কী কাজে ব্যবহার করা হয়? তো ভালসেলাম ফরসেপটা দেখতে কীরকম হয়, এটার মুখটা হচ্ছে এরকম টাইপের দেখতে হয়, মানে মুখটা এরকমভাবে হবে, এরকমভাবে এই জায়গাটা ওপেন হয়, আর এখানে যেরকমভাবে ক্লাচ থাকে, হ্যাঁ, এরকমভাবে ভালসেলাম ফরসেপ দেখতে হয়। তো এটা মেনলি আমরা সার্ভিক্সকে ধরার জন্য ইউজ করি, সার্ভিক্স অ্যান্টেরিয়র লিপ অফ সার্ভিক্স বলতে পারি আমরা, তো সার্ভিক্সকে ধরার জন্য, গ্রাস্প করার জন্য ভালসেলাম ফরসেপ ইউজ করা হয়। নেক্সট রয়েছে, মিসেস সঙ্গীতা, 22 years old lady, has one male child. Now she wants to keep 3 years interval before being pregnant next time. তো একটা 22 বছরের মহিলা মিসেস সঙ্গীতা, একটা ছেলে রয়েছে এবং 3 বছরের একটা ইন্টারভেল চাইছে তারপরের প্রেগনেন্সির আগে। দ্য ফলোয়িং মেথডস ক্যান বি ইউজড বাই মিসেস সঙ্গীতা এক্সেপ্ট রয়েছে এখানে একটা, যে কোন মেথডটা ইউজ করবে না আর কি। তো মালাইন মালাডি রয়েছে, কপারটি রয়েছে, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ সাচ এস ডিএমপি এবং ল্যাপারোস্কোপিক টিউবেক্টমি। টিউবেক্টমি করে দিলে কি সে আর প্রেগনেন্ট হতে পারবে? পারবে না তো, তাই না? তাহলে এখানটা এক্সেপ্ট রয়েছে, এক্সেপ্ট যদি বাদ দিয়ে দাও তাহলে কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার ল্যাপারোস্কোপিক টিউবেক্টমি। নেক্সট, পিনার্স ম্যানুয়েভার ইজ ইউজ টু ডেলিভার। পিনার্স ম্যানুয়েভার, লবসেট ম্যানুয়েভার, এই দুটো ম্যানুয়েভারের নাম প্রচুর রয়েছে, আরও 2-3টে ম্যানুয়েভার রয়েছে যেগুলো ব্রিজ ডেলিভারিতে আমরা ইউজ করি। তো পিনার ম্যানুয়েভার ইউজ করা হয় লেগ অফ দ্য বেবিকে ডেলিভার করার জন্য। এমএসসি নার্সিংয়ে যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে একটুখানি ম্যানুয়েভারগুলো পড়তে হবে, যেগুলো হচ্ছে তোমার ধরো পিনার্স ম্যানুয়েভার কেন ইউজ করছি বা লবসেট ম্যানুয়েভার কেন ইউজ করা হয়, এরকম টাইপের কিছু কোশ্চেন্স আসে, তো 4-5টা ম্যানুয়েভার রয়েছে, একটুখানি দেখে নিও। Next, what medical condition is characterized by high blood pressure and signs of damage to organ systems? Most often the liver and kidney during pregnancy. তো এখানে বলছে যে একটা মেডিকেল কন্ডিশন যেখানটা হাই ব্লাড প্রেশার থাকছে প্লাস হচ্ছে যে অর্গান সিস্টেম ড্যামেজ হয়ে যাচ্ছে, মেনলি লিভার বা কিডনি এগুলো, তো কোন মেডিকেল কন্ডিশন এটা হয়? অপশন রয়েছে প্রিএক্লাম্পসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস, হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম এবং প্লাসেন্টা প্রিভিয়া। তো যেহেতু হাই ব্লাড প্রেশারে বলেছি তাহলে আর কোনো আমার কনফিউশন নেই, এটা প্রিএক্লাম্পসিয়াও হবে, মানে প্রিএক্লাম্পসিয়াই হবে, বা এক্লাম্পসিয়া থাকলে সেটা হতো। জেস্টেশনাল ডায়াবেটিস বা হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম এগুলোর সাথে এরকম কোনো সম্পর্ক নেই। হাই ব্লাড প্রেশার মানে সেটা এক্লাম্পসিয়া বা প্রিএক্লাম্পসিয়া। আর এক্ষেত্রে আমরা হচ্ছে যে এলিভেটেড লিভার এনজাইমস থাকে বা কিডনিতেও প্রবলেম হয়, অলিগুরিয়া পাই আমরা, তো সেই জন্য লিভার কিডনি এগুলো এফেক্টেড হয়। ঠিক আছে।
আচ্ছা, a nurse in a labor room should do this measure to prevent prolonged labor to a patient. একটা পেশেন্টের প্রলং লেবার প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? বি উইথ দ্য পেশেন্ট, মেনটেন পার্টোগ্রাফ, গিভিং অক্সিটোসিন, অ্যাসেসিং ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ভাইটাল সাইন্স। আচ্ছা, এখানে আমাকে জানতে চেয়েছে যে প্রিভেন্ট প্রলং লেবারকে প্রিভেন্ট করছি আমি। দেখো, বি উইথ দ্য পেশেন্ট আমাকে নর্মালি করতে হবে, পার্টোগ্রাফও আমি করব, অক্সিটোসিন তো আমি দেবই, মানে নর্মালি আমি লেবার প্রোগ্রেস করার জন্য অক্সিটোসিন দেবো, আর অ্যাসেসিং ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ভাইটাল সাইন এটাও আমাকে দেখতে হবে। তো সবগুলোই আমার নেসেসারি মেজার্স ডিউরিং লেবার, কিন্তু প্রলং লেবার যে হচ্ছে সেটা আমি বুঝবো কিভাবে, সেটা বোঝার উপায় কি আছে? প্রলং লেবার বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পার্টোগ্রাফ করতে হবে। পার্টোগ্রাফে আমার অ্যাক্টিভ অ্যাকশন লাইন রয়েছে, আর হচ্ছে যে তোমার একটা রয়েছে তোমার অ্যাকশন লাইন, অ্যালার্ট লাইন আর অ্যাকশন লাইন, তাই না? অ্যালার্ট লাইনে আমাকে অ্যালার্ট থাকতে হয় যে মায়ের যে লেবারটা সেটা প্রোগ্রেস ঠিকমতো হচ্ছে না বা প্রলং হচ্ছে, আর অ্যাক্টিভ অ্যাকশন লাইন যেটা, সেখানে গিয়ে আমাকে অ্যাকশন নিতে হয়। তো আমি যদি পার্টোগ্রাফ ফিল আপ করি তাহলে কিন্তু আমি জানতে পারবো যে কোন মায়ের লেবারটা প্রলং হচ্ছে নাকি এটা ঠিকঠাক মতো প্রোগ্রেস করছে, তাই না? তাহলে এখানটায় আমাকে পার্টোগ্রাফ মেনটেন যদি আমি করি তাহলে প্রলং লেবারটাকে আমি প্রিভেন্ট করতে পারবো। নেক্সট রয়েছে অলিগোহাইড্রামনিয়াসিস রিলেটেড টু। অলিগোহাইড্রামনিয়াস কেন হয়? তো এটা আমি তোমাদের বলেছিলাম অলরেডি, যে অলিগোহাইড্রামনিয়াস মানে যেখানে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম কমে যাচ্ছে। তো অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম কমে গেলে অলিগোহাইড্রামনিয়াস আমরা পাবো। তাহলে এটা প্রথমত ডিসঅর্ডার অফ অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম ডিউরিং প্রেগনেন্সি। এবং ভলিউম কমবে কেন সেটা যদি হয়, সেটার একটা কারণ হচ্ছে ফিটাস যদি ইউরিন প্রোডাকশন করতে না পারে, মানে রেনাল অ্যাজেনেসিস থাকে, তাহলে অলিগোহাইড্রামনিয়াস হওয়ার সম্ভাবনা খুব বেশি। কেন? কারণ হচ্ছে অলিগোহাইড্রামনিয়াস বা অ্যামনিওটিক ফ্লুইড, যেটা অ্যামনিওটিক ফ্লুইডের যে মেন কম্পোনেন্ট সেটা কিন্তু ফিটাসের ইউরিন। তো ইউরিন যদি বাচ্চার না হয় তাহলে অলিগোহাইড্রামনিয়াস হবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে অলিগোহাইড্রামনিয়াস হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউমটা কমে যাওয়া, এবং সেটার মেন কারণ হবে রেনাল অ্যাজেনেসিস। ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ হেল্প সিনড্রোম? তো হেল্প সিনড্রোম এটাও একটা ফুল ফর্মের কোশ্চেন, অনলাইনের কোশ্চেন আসে। এখানে হিমোলাইসিস রয়েছে, এলিভেটেড লিভার এনজাইমস রয়েছে এবং লো প্লেটলেট কাউন্ট রয়েছে। অ্যান্সার অপশন বি। In cephalic presentation, the maximum intensity of fetal heart sound can be heard at cephalic presentation, অর্থাৎ এই যে ইউটেরাসের নিচের দিকে হেড রয়েছে, এখানে বাচ্চার হেড রয়েছে। এটা যদি আমি আমেলিকাস ধরি তাহলে আমি হার্ট সাউন্ড কোথায় পাবো? আমেলিকাসের ওপরে পাবো, আমেলিকাসের নিচে পাবো, আর আমেলিকাসের চারিদিকে পাবো। তো তাহলে এটা কোথায় পাবো? আম্বিলিকাসের কি এই সাইডে পাবো, নাকি ওপরে পাবো, নাকি নিচে পাবো? এখানে যদি মাথা থাকে তাহলে ঠিক মাথার নিচেই তো আমি হার্ট সাউন্ড পাবো, তাহলে আম্বিলিকাসের নিচে পাবো না এটা, তাহলে এটা বিলো দ্য আম্বিলিকাস হবে। ঠিক আছে, এটা তোমাকে হিসেব করে দেখে নিতে হবে যে মাথা যদি আমার পেলভিক ক্যাভিটিতে থাকে, সেফালিক প্রেজেন্টেশন মানে মাথা নিচে রয়েছে, তাহলে আমি কোথায় পাবো? আমার আম্বিলিকাসের নিচেই পাবো। আচ্ছা, নেক্সট রয়েছে দ্য সুচার দ্যাট সেপারেটস দ্য অক্সিপিটাল বোন অ্যান্ড টু প্যারাইটাল বোন। অক্সিপিটাল বোন পেছনে এবং তার ওপরে রয়েছে প্যারাইটাল বোন, দুটো প্যারাইটাল বোন। তো এর মধ্যে যে সুচার রয়েছে, এখানে হচ্ছে তোমার প্যারাইটাল বোন রয়েছে, এখানে রয়েছে তোমার ল্যামডয়েড সুচার, আর এখানে রয়েছে তোমার অক্সিপিটাল লোব। তাহলে এটা কথা জানতে চেয়েছে, এটা হচ্ছে ল্যামডয়েড সুচার। ডিফারেন্ট সুচার, কোন কোন বোনের মধ্যে কোন সুচার থাকে, এটা দিয়ে কোশ্চেন আসে। লাস্ট ইয়ারও একটা কোশ্চেন এসেছিল, যদিও কোশ্চেনটা ভুল ছিল, কিন্তু এটা ল্যামডয়েড সুচার হবে। এবং এই রকম কোশ্চেন পরীক্ষাতে আসে, তোমরা মুখস্থ করবে। আজকে লাস্ট কোশ্চেন, ইন ফলোয়িং হুইচ ইজ নট আ ফিচার অফ মাল্টিপল প্রেগনেন্সি। তো মাল্টিপল প্রেগনেন্সির ফিচার নয় কোনটা? তো এখানে অপশন রয়েছে হিয়ারিং অফ টু ডিস্টিং ফিটাল হার্ট সাউন্ড, দুটো আলাদা আলাদা জায়গায় হার্ট সাউন্ড শোনা। ফান্ডাল হাইট ইজ অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়ার মতো হচ্ছে যে আমরা ফান্ডাল হাইট পাবো। ফাইন্ডিং অফ 3 ফিটাল পোলস আর এক্সেসিভ ফিটাল মুভমেন্টস। তো মাল্টিপল প্রেগনেন্সির ফিচার নয় বলতে চেয়েছে। তো ফিচার নয় যদি বলি তাহলে হচ্ছে ফান্ডাল হাইট, কারণ অ্যাকর্ডিং টু পিরিয়ড অফ অ্যামেনোরিয়া এখানটা কিন্তু ফান্ডাল হাইট আরও বেশি হবে, কারণ একটা প্রেগনেন্সির ক্ষেত্রে মানে সিঙ্গেলটান প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা পিরিয়ড অফ অ্যামেনোরিয়ার মতো ফান্ডাল হাইট পাই, কিন্তু যেহেতু এখানে মাল্টিপল প্রেগনেন্সি রয়েছে তাহলে এখানে ফান্ডাল হাইট হিসেব মতো আরও বেশি হবে, কম হবে না। ঠিক আছে, তাহলে এখানটায় অ্যান্সার হচ্ছে অপশন বি। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।